আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু অবশেষে প্রকাশ পেল আরাফাতের আটকের বিষয়টি একটা গুজব ছিল, এমনটা তথ্য দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে র্যাবও এমনই তথ্য দিচ্ছে। হঠাৎ করে কেন এমন গুজব ছড়ালো, কিভাবে গুজব ছড়ালো, কারাই বা গুজব ছড়ালো, এবং আটকের বিষয়টি নিয়ে আরও কী কী বিষয় উঠে আসলো বিভিন্ন সংবাদ মাধ্যমে। কি আটকের খবর শুনে গুলশানের বাসায় তল্লাশি চালিয়েও এই আরাফাতকে পাওয়া যায়নি। তবে কি আরাফাতকে গ্রেফতারের পর অন্য জায়গায় সরিয়ে নিয়ে এখনই নতুন নাটক করা হচ্ছে? এ সকল বিষয়ে আরও কী কী বিষয় উঠে আসলো তা নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরব। এরপর এবার জানতে পারবেন অবশেষে কিন্তু সাবেক স্থানীয় সরকার মন্ত্রী এই তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। এবার যে কোনো সময় কিন্তু গ্রেপ্তার হতে পারেন তিনি। কোন বিষয়ে মামলা হলো এবং সেই সাথে আরও কী কী বিষয় উঠে আসলো এই সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর বিরুদ্ধে তা জানতে পারবেন। এবং সবশেষে জানতে পারবেন এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সাথে এবার শেখ হাসিনার নামে আরও 4টি হত্যা মামলা করা হলো। এই হত্যা মামলাগুলো কি কি, এ সকল বিষয় নিয়ে থাকছে ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি হঠাৎ করে আরাফাতকে নিয়ে আবারও গুঞ্জন শুরু হলো। এবার সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে আটক নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়া হয়েছে এবং তাদের কাছে এই বিষয়টি সত্যতা নিশ্চিত করতেও বলা হয়েছে, কিন্তু তারা স্পষ্ট করে এই সত্যতা নিশ্চিত করেনি। 27শে আগস্ট সাবেক এই প্রতিমন্ত্রী রাজধানীর গুলশান এলাকা থেকে আটক হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদটি প্রকাশিত হয়। সবচেয়ে অবাক বিষয়, টিভি চ্যানেলেও এই বিষয়টি প্রকাশ করা হয়। এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার ডিবি উত্তর মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া বলেন, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে আটক করা হয়নি। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসিএফ ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য আমাদের কাছে নেই। এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসানও আটকের বিষয়টি অস্বীকার করেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের পক্ষ থেকেও এই আলী আরাফাতকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি। গত বছরের জুলাইয়ের ঢাকা 17 আসনের হিরো আলমের বিপক্ষে জয়ী হন তিনি। ছাত্র জনতার অভ্যন্তরে 5ই আগস্টে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনা পালানোর পর গা ঢাকা দিয়েছেন আত্মগোপনে থাকা এই আরাফাত। তবে আরাফাতকে গুলশানের বাসায় থেকে গ্রেফতার করেছে এমন একটি তথ্য প্রকাশ করার পর গুলশানের বাসায় তল্লাশি করেও কিন্তু আরাফাতকে পাওয়া যায়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে আটকের তথ্য জানান। তবে আটকের বিষয়ে রাতে আপডেট নিয়ে যোগাযোগ করা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেনি। ফলে আটকের বিষয়টি নিয়ে ধ্রুমজার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অনেকের কাছেই বিভিন্ন সংবাদ মাধ্যম সহ আরও যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেনাবাহিনীর তরফ থেকেও কোনো কিছু বলা হয়নি। তাহলে কি যখনই গুলশানের বাসায় তল্লাশি করা হয় তখনই আরাফাতকে সরিয়ে নেওয়া হয়েছে, অথবা সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে? এই সকল বিষয়ে ব্যাপক সমালোচনা করছে সাধারণ জনগণ। সপ্তাহ দুয়েক আগে এই আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে নির্দেশ দেয় কিন্তু বাংলাদেশ থেকে। পরে কিন্তু গুঞ্জন ওঠে এই আরাফাতকে গ্রেফতারের বিষয়টি নিয়ে। তবে এখন ভাবা হচ্ছে আরাফাতকে গ্রেফতার করা হলেও তাকে শেল্টার দিতে সেনাবাহিনীর আশ্রয় বা অন্য কোথাও নিয়ে যাওয়া হতে পারে। যদি গুঞ্জনই হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সীমাবদ্ধ থাকবে। তবে কেন বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো এই আরাফাতের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছিল? এখন কি সেই সংবাদ প্রকাশগুলো মিথ্যা হয়ে যাবে? তারা অবশ্যই তো যাচাই বাছাই করে তারা তুলে ধরেছিল যে আরাফাত গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো হয়নি। বিষয়টি এখন অনিশ্চিত। এবার অবশেষে কিন্তু সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ 15 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে নিয়ে ব্যাপক ধরনের দুর্নীতির তথ্য উঠে এসেছে। 20 লক্ষ টাকা চাঁদা দাবি, বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে সাবেক এই এলজিডির মন্ত্রী তাজুল ইসলাম সহ 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কুমিল্লার লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহমেদ। একই অভিযোগে আরও অজ্ঞাতনামা 90 জনকে আসামি করা হয়। মামলা সূত্রে জানা গেছে, চলিত বছরের 3 আগস্ট শনিবার রাতে লাকসাম পৌরসভায় নসরতপুর এলাকার বাইপাস মার্কেটের সামনে রাস্তার উপরে একই মাসের 18 আগস্ট রোববার রাতে বসতি বাড়িতে চাঁদা দাবি, হামলা ভাঙচুর, লুটপাট ও পরিবার সহ হত্যা চেষ্টার ঘটনার অভিযোগে সাবেক এই মন্ত্রী তাজুল ইসলাম সহ 15 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা 90 জনের বিরুদ্ধে 27 আগস্ট মঙ্গলবার কুমিল্লার 6 নং আমলি আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী মনির আহমেদ। তিনি লাকসাম পৌরসভার নসরতপুর গ্রামের মৃত সোহেন আলীর ছেলে এবং লাকসাম পৌর বিএনপির আহ্বায়ক তিনি, এবং সেই সাথে দৈনিক দিনকাল পত্রেরও প্রতিনিধি।
ওই আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য লাকসাম থানার ওসিকে নির্দেশ করা হয়। এই মামলার 1 নম্বর আসামি হলেন সাবেক এলজিডির মন্ত্রী ও লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম। দ্বিতীয় আসামি করা হয়েছে তার শ্যালক লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান আর মাতব্বর আলীকে এবং তার আরও আত্মীয় স্বজন রয়েছে। এখন যে কোনো সময় কিন্তু অপরাধ প্রমাণিত হতে গ্রেপ্তার হতে পারে এই সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, অবশেষে ধরা খেলো কিন্তু এবার ওবায়দুল কাদের এবং সেই সাথে তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে একটি চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা হয় এই আর্থিক লেনদেনের বিষয়ে সকল ডকুমেন্টস দেওয়া হবে এবং ব্যক্তি ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধের আইনের 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো ধরনের লেনদেন ব্যবহারের জন্য 30 দিনের জন্য বন্ধ থাকার নির্দেশ দেওয়া হলো। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা বাবার নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে। লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংকের হিসাবে সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণীর প্রভৃতি তথ্য পাঠাতে করা হবে বলেও জানিয়েছে। ওবায়দুল কাদের 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি। ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসনের সংসদ সদস্যও কিন্তু ছিলেন। এখন তার ব্যাংক হিসাব জব্দ করা হলো। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 4টি হত্যা মামলা নতুন করে দায়ের করা হয়েছে। এই 4টি হত্যা মামলার মূল বিষয় কি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 4টি আদালতে আরও 4টি হত্যা মামলা দায়ের করা হয়। ছাত্র আন্দোলন চলাকালে গত 3 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে দুলাল ওরফে সেলিম নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে এই বিষয়ে আরও বিষয়টি নিহতের ভাই মোস্তফা কামাল বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি করেন। 19 জুলাই মোহাম্মদপুর বসিলা বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে মেশিন অপারেটর মনসুর মিয়া নিহতের ঘটনায়ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। একের পর এক মামলায় ভারী হচ্ছে এই শেখ হাসিনার নাম। তিনি এক দাগী আসামি হিসেবে পরিণত হবে। নিহতের ভাই খোরশেদ আলম বাদী হয়ে তিনিও মামলা করেন আদালতে। মিরপুর 10 নম্বরে নাহিদুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের নামেও মামলা করা হয়। এটি ছিল 4র্থ মামলা। নিহতের ভাই সবুজ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই মামলাটি করেন। ঢাকায় নতুন 3টি মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে এখন মামলার সংখ্যা 70টি। এগুলোর মধ্যে হত্যার মামলাই হচ্ছে 60টি, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার 7টি, অপহরণের 2টি এবং বিএনপির মিছিলে হামলার ঘটনায় 1টি মামলা করা হয়েছে এখন পর্যন্ত এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনার নামে আরও দীর্ঘতর হচ্ছে এই মামলাগুলো। এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে কোটা সংস্কারের সময় ব্যাপক গুলি করে তাদেরকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। একের পর এক তার যেই হত্যার মিশন বা হত্যা মামলা হচ্ছে, এখন তিনি দাগী আসামি বা মানবতা বিরোধী অপরাধেও তিনি যুক্ত।